আবার চলে এসেছি। কটা বাজে? হ্যাঁ 7:41। দিনটা ছিল 1 জুলাই 2021, বৃহস্পতিবার। আর আজকে আমরা যাচ্ছি শ্রীধাম মায়াপুরে। কটা বাজে? 9:08। অরূপ আর মধু, ওদের আপনারা দেখেছেন গত বছর ওরা আমাদের সঙ্গে ঝাড়গ্রাম গিয়েছিল, গত বছর আগস্ট মাসে। আর ও হচ্ছে অদ্রিজা, অরূপ আর মধুর মেয়ে, পিহু। সেই সঙ্গে অবশ্যই গোগল। এত সুন্দর মেঘ করেছে, হেভি লাগছে। আর গোগলের বাবা মা রাজু আর টুপুর। আমার আবার সেই খাওয়া শুরু। রাজু, টুপুর আর গোগলের সাথে আমি গিয়েছিলাম রাজস্থানে 2020 সালের ডিসেম্বর মাসে, রাজুর এই টাটা টিয়াগো গাড়ি নিয়ে, যে গাড়িটাতে এখন আমরা যাচ্ছি। গাড়ি চলছে আর আমি খেয়ে যাচ্ছি। সাথে ছিল গোগলের কাকা টিটো। যদি আপনারা এখনও আমাদের সেই রাজস্থান সিরিজের ভিডিওগুলো না দেখে থাকেন, প্লিজ দেখে নিন। ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। মা তুই ট্রেনের ড্রাইভার হ, হেভি কিন্তু মাইনে। তোমরা আমন খাচ্ছ, আমার আমন দিচ্ছ না কেন? আমাকে একটা দাও। তোর বাবার নাকটা দেখেছিস? তুই ঘুষি মেরে তোর বাবার নাকটা ফাটিয়ে দিত আগে। আমাকে ভালো লাগছে না দেখতে, দাও হাড্ডি গুড্ডি দেখা যাচ্ছে। দাঁড়া, ঘুমানোটা বেশি দরকার সব থেকে। এইটা ঠিক। জলজ্জন্ত অ্যাক্টর পেয়ে গেল। অ্যাক্ট্রেস, সরি। কাট কাট। তুমি কি বাঙাল? আমি হাইব্রিড। আমার বর বাঙাল। তুমি? আমি বাঙালি। লঙ্কা খেতে কে পারো? আমিও পারি। আমিও পারি। আমি লঙ্কা খেতে পারি মাম্মা। আচ্ছা আমার মেয়েও পারে। এখন আমার মেয়েকে শিখেছি লঙ্কা খেতে, কে শিখেছে মাছ ছাড়া। মাই তো সব বল মাম্মা। আমরা সোদপুর থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কল্যাণীতে ঈশ্বরগুপ্ত সেতুর ওপর দিয়ে হুগলি নদী পেরিয়ে ওপারে পৌঁছে যাই। সেখানে এই রাস্তাটা ধরি, যেটা ত্রিবেণী, জিরাট, কালনা হয়ে নবদ্বীপ চলে গিয়েছে। নবদ্বীপের ঠিক আগে একটা মোড় থেকে আপনি ডান দিকে বাঁক নেবেন, সেখানে আপনি গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে আবার হুগলি নদী পেরিয়ে এই কৃষ্ণনগরে এসে আবার জাতীয় সড়ক পেয়ে যাবেন, যেটা সোজা চলে গেছে বহরমপুর, উত্তরবঙ্গ। আর এই জাতীয় সড়ক দিয়ে খানিকটা এগুলে পরই বাদিকে আপনি মায়াপুরের রাস্তা পেয়ে যাবেন। এখান দিয়ে আমরা মায়াপুর গিয়েছিলাম। এই রাস্তায় আমাদের সোদপুর থেকে ডিস্ট্যান্স হচ্ছে 135-40 কিলোমিটার। আমাদের সময় লেগেছিল 4.5 ঘন্টার মতো। যারা কলকাতা থেকে আসবেন তারা পুরনো দিল্লি রোড ধরে, ডানকুনি থেকে পুরনো দিল্লি রোড ধরবেন, ধরে আলীখোজা বলে একটি জায়গা পাবেন, সেখান থেকে ডান দিকে বাঁক নিয়ে আবার এই ত্রিবেণীর রাস্তা, জিরাটের রাস্তা মানে কালনার রাস্তা, এটা পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি একটু জুম করে আপনাদের। এই হচ্ছে পুরনো দিল্লি রোড, এটা ধরে আপনি ডানকুনি থেকে এই আলীখোজা অবধি আসবেন। আলীখোজা থেকে ডান দিকে বাঁক নিয়ে এই কানেক্টরটা ধরে আবার এই ত্রিবেণী কালনার রাস্তাটা আপনি পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি সোজা যাবেন নবদ্বীপের আগে অবধি। নবদ্বীপের ঠিক আগে ডান দিকে গৌরাঙ্গ সেতুর রাস্তা পাবেন। প্রায় পুরোটাই ডিভাইডারবিহীন 2 লেন রাস্তা হলেও রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো। যারা ট্রেনে আসতে চাইছেন, শিয়ালদা লাইনে যদি হয় তাহলে কৃষ্ণনগরে নেবে টোটো নিয়ে চলে আসুন জলঙ্গির ঘাটে। ঘাট পেরুলেই আপনি মায়াপুর পৌঁছে যাবেন। আর যারা হাওড়া থেকে আসবেন তারা নামুন নবদ্বীপে, নবদ্বীপ থেকে টোটো নিয়ে চলে আসুন ঘাটে। ঘাট পেরুলেই মায়াপুর। মায়াপুরে ইস্কন ক্যাম্পাসের মধ্যে গাড়ি রাখার জন্য প্রতি 24 ঘন্টায় 100 টাকা করে পার্কিং চার্জ লাগে। মায়াপুর ইস্কন প্রাঙ্গণে অনেকগুলি থাকার জায়গা রয়েছে। আমরা বুক করেছিলাম গদা ভবন। গদা ভবনে অনেক ধরনের রুম রয়েছে, 500 টাকা থেকে 3360 টাকা অবধি। অনলাইনে বুক করা যায়। এদের ওয়েবসাইটে সব ইনফরমেশন দেওয়া রয়েছে, লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যারা মন্দির সংলগ্ন থাকতে চান তাদের জন্য কোচ ভবনটা কিন্তু বেশি ভালো হবে। কোচ ভবন এর অবস্থানটা হচ্ছে মন্দিরের একদম গায়ে। মায়াপুর ইস্কনে থাকতে গেলে যে পয়েন্টগুলি জানা জরুরি সেগুলো বলে দিই। স্বামী স্ত্রী ছাড়া কোনো কাপড়কে ঘর দেওয়া হয় না।
পরিচয়পত্রের সাথে সাথে স্বামী স্ত্রীর পরিচয় বহনকারী ডকুমেন্টও কিন্তু জরুরি। এখানে প্রায় প্রতিটা ঘরই 4 জনের জন্য, তাই 4 জনের টিম এলে সবচেয়ে বেশি সাশ্রয়। গদা ভবনে 2 জনের ঘরও রয়েছে 500 টাকায়। প্রাঙ্গণের মধ্যে ধূম্রপান, মদ্যপান সহ যে কোনো রকমের নেশা করা কঠোরভাবে নিষিদ্ধ, এমনকি চা আর কফিও নিষিদ্ধ। চলুন এবার আপনাদের গদা ভবনের রুম ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে গদা ভবনের ডিলাক্স টাইপ এ রুম, এসি রুম, 4 বেডের ঘর। ওখানে এসি রয়েছে আর ওপরে 2টো পাখা, বিরাট ঘর, দারুণ সুন্দর ব্যবস্থা। 4টে বেডের মধ্যে 2টো এদিকে আর 2টো ওদিকে। এখানে বেডটা আসলে দোতলা বেড, নিচে আরেকটা রয়েছে, এটাকে টানলে পরে খুলে আসবে। নিচে একজন শুতে পারে, ওপরে একজন শুতে পারে। গোল কটা বাজে? 12টা 2। দেওয়ালে সুন্দর পেন্টিংস টাঙানো রয়েছে। আর এদিকে রয়েছে এখানে একটা ড্রেসিং টেবিল, 2টো চেয়ার দেওয়া আছে ঘরে। এখানে একটা স্ট্যান্ডিং মিরর আরও রয়েছে। তার পাশে রয়েছে এখানে ওয়ার্কিং ডেস্ক, এখানে জল যদি শেষ হয়ে যায় এরা আবার রিফিল করে দেবে। এখানে ড্রেসিং টেবিলের নিচে বড় কাভার্ড রয়েছে, যার মধ্যে বালিশ, এক্সট্রা বালিশ এবং কম্বল রাখা আছে। আর এই দিকে বেরিয়ে একটা বাফার স্পেস আছে এটা, আর তার পাশে এই হচ্ছে টয়লেট। দারুণ সুন্দর ব্যবস্থা, টয়লেটও খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে উপরে এখানে গিজার রয়েছে, একটা বেসিন, আয়না, কমোড, সব কিছু ঠিকঠাক। আমাদের ঘরে একটা তাওয়াল দেওয়া হয়েছে এখানে। আর এখানে একটা বাংলায় শ্রীমদ্ ভগবদ্ গীতা আর একটা ইংরেজিতে শ্রীমদ্ ভগবদ্ গীতা, এটা রাখা আছে। আমরা চেক ইন করার সময়ই গদা ভবনের রিসেপশন থেকে গদা ভবনেই দুপুরের মহাপ্রসাদের জন্য কুপন করিয়ে নিয়েছিলাম। গদা ভবনে দুপুরে মহাপ্রসাদের জন্য দক্ষিণা লাগে 70 টাকা আর রাতে 50 টাকা। এখন আমরা ঢুকছি গদা ভবনে দুপুরের প্রসাদ খেতে। এই মহাপ্রসাদের মূল্য হচ্ছে 70 টাকা। আমরা কুপন কেটেছি সকালবেলা এসে, প্রথমেই আমরা কুপনটা কেটে নিয়েছিলাম 70 টাকা দিয়ে কাউন্টার থেকেই। গদা ভবনের গ্রাউন্ড ফ্লোরে হলো হল, সেখানেই প্রসাদ বিতরণ করা হয়। গদা ভবনে মাটিতে বসে প্রসাদ গ্রহণ করবার সুন্দর ব্যবস্থা, দুদিকে বসার জায়গা আর মাঝখান দিয়ে ট্রলি করে প্রসাদ বিতরণ করা হয়। আমরা বসতে না বসতেই প্রসাদ বিতরণ শুরু হয়ে গেল। প্রথমে দেওয়া হলো পুষ্পান্ন আর বেগুনি। প্রসাদ খেতে খেতে কিছু বলতে নেই, তবে ভালো হয়েছে। এরপর আমাদের দেওয়া হয়েছিল অন্নপ্রসাদ, সেই সঙ্গে 2 রকমের তরকারি, আলু পটলের আর ছানার। প্রত্যেকটা আইটেমই কিন্তু দারুণ গরম, জাস্ট নামানো হয়েছে। আর একটা রুটি দেওয়া হয়েছে। আর একদম শেষে ছিল চাটনি আর পায়েস। বেশ ভালো ছিল, গরম গরম খেয়ে নিলাম। তবে 2টো রেকমেন্ডেশন আছে। একটা হচ্ছে যে শালপাতাটা ছিল সেটা যদি একটু ধুয়ে দেওয়া হতো তাহলে মনে হয় ভালো হতো। আর 2 নম্বর হচ্ছে কাঁচা লঙ্কা দেয়নি। পাতাটা অ্যাকচুয়ালি যদি আমাদের ধুয়ে দেওয়া হয় তাহলে ওটা পাতাটা ফুলে যাবে, ওটাতে খাওয়ার সমস্যা হয়ে যাবে, নরম হয়ে যাবে। শালপাতার কথা যেটা বললেন যে শালপাতাটা যদি ওনারা ধুয়ে দেন তাহলে নরম হয়ে যাবে বলে ওনারা ধুয়ে দেন না, সেটা একটু নিজেদের পরিষ্কার করে নিতে হবে।
প্রতিটা ভবনেই কিন্তু আলাদা আলাদা করে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। প্রসাদের জন্য দক্ষিণা আর প্রসাদ দুই কিন্তু প্রত্যেক ভবনে আলাদা আলাদা হয়। প্রসাদের একটা ব্যাপার কিন্তু সাংঘাতিক, সেটা হচ্ছে খাবারটা দারুণ গরম ছিল, মানে এত গরম ছিল যে হাত দিলে রীতিমতো ছ্যাঁকা লাগছিল। প্রসাদ গ্রহণের পর আমরা বেরুলাম পায়ে হেঁটে ইস্কন প্রাঙ্গণ একটু ঘুরে দেখতে। ফেরি ঘাট থেকে যদি টোটোতে করে আপনি ইস্কন মায়াপুরে আসেন তাহলে এই গেটে নামতে হবে। এই গেট দিয়ে ঢুকে এলেই সোজাসুজি তাকালে চোখে পড়বে নির্ণীয়মান চন্দ্রোদয় মন্দিরটি। বাদিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন কেন্দ্র। এখানে 24 ঘণ্টা অবিচ্ছিন্নভাবে হরিনাম সংকীর্তন হয়। ডান দিকের এই রাস্তা ধরে একটু এগুলেই বাদিকে পড়বে মায়াপুর ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। আমার পেছনের এই মন্দিরটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। ইস্কন প্রাঙ্গণের মধ্যে যত মন্দির আছে কোনো মন্দিরেই কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন না, ক্যামেরা মোবাইল এগুলো অ্যালাউ নয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর আরেক নাম চন্দ্র, সেই জন্য এখানের মন্দিরের নাম চন্দ্রোদয় মন্দির। আমার পেছনে এই মন্দিরটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির, যেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এখনও ওপেন হয়নি। 2022-এ এটা উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু প্যান্ডেমিকের জন্য মনে হয় সেটা আরও পিছিয়ে যাবে। একবার ওপেন হয়ে গেলে এই মন্দিরটা কিন্তু এই মায়াপুর ইস্কন মায়াপুরের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে। আমার পেছনে এটা হচ্ছে এখনকার চন্দ্রোদয় মন্দির, যার ভেতরে রাধাকৃষ্ণের বিগ্রহ রাখা আছে, আর রয়েছে চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। এর ভেতরেই এখন নাম সংকীর্তন হয় আর পুজো অর্চনা হয়। আরেকটা কথা, এই মন্দিরটা কিন্তু দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে। মায়াপুরে চন্দ্রোদয় মন্দির দর্শন করতে এলে মন্দিরের বাইরে কিন্তু যেখানে সেখানে জুতো রাখতে পারবেন না, নির্দিষ্ট জুতো রাখার জায়গাতেই আপনাকে জুতো রাখতে হবে। আর মন্দিরের ভেতরে মোবাইল বা অন্য কোনো রকমের ক্যামেরা, কোনো রকমের ইলেকট্রনিক গেজেট এগুলো কিন্তু অ্যালাউড না। সব কিছু বাইরে জমা রেখে তারপর মন্দিরে দর্শন করতে যেতে পারবেন। ইস্কন প্রাঙ্গণে রয়েছে একটি ডোম থিয়েটার, আর মন্দিরের পাশেই রয়েছে বিখ্যাত গোবিন্দাস রেস্টুরেন্ট। গোবিন্দাস রেস্টুরেন্টের অনেক নাম শুনেছি আমি। আজকে রাত্রিবেলা আমরা চেষ্টা করব যে এখানে ডিনার করার। আজকেই এটা খুলেছে লকডাউনের পরে, রেস্ট্রিকশনসের পরে। আজকে জুলাইয়ের 1 তারিখ আর আজকেই এটা খুলেছে। তো ওনারা বলছেন ম্যাক্সিমাম রাত্রি 8টা অবধি খোলা রাখবেন। আমি আরেকবার জিজ্ঞেস করে নিচ্ছি। তো আমরা রাত্রিবেলা আজকে ডিনার এখানেই করব। এখানের খাবার দাবার সম্পর্কে আগে অনেক সুখ্যাতি শুনেছি, তো আজকে চেষ্টা করব চেখে দেখে আপনাদের রিভিউ দিতে। ইস্কন প্রাঙ্গণের মধ্যেই মন্দিরের কাছেই রয়েছে HDFC আর অ্যাক্সিস ব্যাংকের ATM। 9টা দ্বীপ ছিল, তাই নাম হচ্ছে নবদ্বীপ। আর এই মায়াপুর অঞ্চলটা, মানে যে অঞ্চলে ইস্কন, এই জায়গাটার নাম ছিল হচ্ছে অন্তর্দ্বীপ। গৌড়ীয় পূর্ণিমায়, মানে ফাল্গুন মাসের পূর্ণিমায় মহাপ্রভুর জন্মতিথিতে গৌড়ীয় বৈষ্ণবেরা এই 9টা দ্বীপ কিন্তু পায়ে হেঁটে পরিক্রমা করেন 7 দিনে। সেটা করলে বলা হয় খুব পুণ্য লাভ হয়। মূল মন্দির খুলতে এখনও খানিকটা সময় বাকি আছে। আমরা এখন যাচ্ছি গোশালায়। গোশালাটা সামনেই। এখানের গোশালা কিন্তু খুব বিখ্যাত। আমার কিন্তু এই মায়াপুরকে আমি প্রথমবার এলাম, আর এবার এসেই প্রচণ্ড পিসফুল লাগছে। খুব অর্গানাইজড ভেতরটা, রাস্তাঘাটগুলো খুব পরিষ্কার, আর গাড়ি ঘোড়া যে চলছে কোনো রকম কারো তাড়াহুড়ো আছে বলে মনে হচ্ছে না, কেউ ভেতরে হর্ন মারছে না। ওভারঅল খুব পিসফুল, খুব শান্ত। গোশালা প্রায় চলে এসেছি,
মন্দির প্রাঙ্গণ থেকে গোশালা আসতে সময় লাগবে মিনিট 10 হেঁটে। এটা হচ্ছে ঝুলন গার্ডেন। ঝুলনের সময় এই গার্ডেনটাকে সাজানো হয়, এখানে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে আসা হয়, আর এখানে প্রচুর লোকের সমাগম হয় ঝুলনের সময়। গোশালার দিকে যেতে বাদিকে পড়বে এই ঝুলন গার্ডেনটা। ঝুলন গার্ডেন থেকে একটু এগিয়ে গোশালার আগে ডান হাতে রয়েছে শ্রুতি ভবন, এখানেও থাকা যায়। 250 টাকায় কমন বাথ আর 500 টাকায় মেলে অ্যাটাচড বাথ। শ্রুতি ভবন থেকে একটু এগিয়েই বাহাতে গোশালা। গোশালায় এদের নিজস্ব আউটলেট থেকে নিতে পারেন এদেরই তৈরি করা ঘি, পনির, ক্ষীর বা দই। ইস্কন ক্যাম্পাসের মধ্যে টোটো চলে। এই টোটোগুলি কিন্তু ক্যাম্পাসের ভেতরেই চলে, বাইরে যায় না। আর এই টোটোগুলিতে কিন্তু 4 জনের বেশি যাত্রী নেবার নিয়ম নেই। আমরা এরকমই 2টি টোটো ভাড়া করে চলে আসি গেটে। ভাড়া প্রতিজন 15 টাকা করে। বলুন কেমন চলছে? আমাদের ভালো না দাদা, ভালো চলছে না, আমাদের খুব অবস্থা খারাপ। লকডাউনের মধ্যে সবথেকে বেশি হচ্ছে আমাদেরই অবস্থা খারাপ, কিন্তু আমাদের টোটো মানুষের ওপর নির্ভর করে টোটো চলে। আমাদের এখানে কোনো যাত্রী আসছে না, কোনো লোকজন নেই, মন্দির বন্ধ থাকছে, আমাদের অবস্থা খুবই খারাপ। শ্রীহট্ট গেট থেকে একটা টোটো ভাড়া করে আমরা চললাম ফেরিঘাটে গঙ্গা আর জলঙ্গির মিলন দেখতে। আমরা ঠিক করলাম যে আগে গঙ্গার পাড়টা ঘুরে এসে তারপর মন্দিরে যাব। মন্দিরে পরেও যাওয়া যাবে, এদিকে অন্ধকার হয়ে যাবে, সেই জন্য আগে গঙ্গার পাড়টা ঘুরে আসি। টোটোতে শ্রীহট্ট গেট থেকে গঙ্গার পাড় অবধি যাতায়াত ভাড়া নিচ্ছে আমাদের থেকে 30 টাকা। ওখানে গিয়ে খানিকক্ষণ দাঁড়াবে, তারপর আবার আমরা ফেরত আসবো একই টোটোতে করে। এই হচ্ছে জলঙ্গি নদী। এই জলঙ্গি নদী এসে এখানটায় মিশেছে গঙ্গায়। এইদিকে এটা হচ্ছে গঙ্গা নদী, আর ওপারটা হচ্ছে নবদ্বীপ, যেখানে আমরা কালকে যাব। এখান থেকে ফেরি রয়েছে, ফেরি করে আপনি ওপারে নবদ্বীপে যেতে পারেন, বা নবদ্বীপ থেকেও ফেরি নিয়ে এপারে আসতে পারেন, মায়াপুরে এই ঘাটে চলে আসতে পারেন। এই হচ্ছে ফেরিঘাট। জলঙ্গির ওপারটা হলো কৃষ্ণনগর, সেখানেও ফেরি সার্ভিস রয়েছে। লকডাউনে যে বন্ধ গেল এতদিন, তার কি অবস্থা? খুব খারাপ অবস্থা। 3000 টাকা মাইনে দিয়েছে, 1200 টাকা মাইনে দিত সরকার, এই আমাদের কোম্পানি 3000 টাকা মাইনে দিয়েছে। ও বাবা, তার সংসার চলছে খুব কষ্টে। খুব কষ্টে। এই নৌকাটা 300 লোক আসে, 60 জন লোক নিয়ে এসছে। এখন ডিনার করতে এসেছি গোবিন্দাস রেস্টুরেন্টে। ডিনার করার আগে একটু চা খাবো। একটা কথা বলে দিই, ইস্কন চত্বরের মধ্যে চা বা কফি নিষিদ্ধ, যে কোনো রকম নেশার জিনিসই নিষিদ্ধ। সিগারেট, মদ্যপান এগুলো তো নিষিদ্ধই, কিন্তু তার সাথে সাথে চা এবং কফিও নিষিদ্ধ। তো যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লেমন টি বা জিঞ্জার টি। আমরা লেমন টি আর জিঞ্জার টি অর্ডার দিয়েছি, লেমন জিঞ্জার টি। সেটা খেয়ে তারপর ভেতরে ঢুকবো ডিনার করতে। দুরন্ত খেতে, অনেকেই হয়তো নাক শিটকাবেন, কিন্তু এই লেমন জিঞ্জার হানি চা, মানে আসলে চা পাতা ছাড়া লেমন জিঞ্জার হানি দিয়ে করা, দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক। শীতকালে বোধহয় আরও ভালো হবে এটা খেতে। তবে গরম কিন্তু তেমন নেই। আমরা আজকে সারাদিন যে এখানে এসছি, কখনো গরম ফিল হয়নি। খুব সুন্দর ওয়েদার ছিল, মেঘলা,
প্রচুর হাওয়া রয়েছে এখানে। এই সময় যদি এখানে আসেন, এই মায়াপুরে আসেন, ওয়েদার কিন্তু ভালো, এনজয় করতে পারবেন। আমি পাস্তা খাবো না, খালি টেস্ট করছি। পাস্তা উইথ রেড সস, বেশ ভালো, ঠিকঠাক ঠিকঠাক। ডিনারে আমরা অর্ডার করেছিলাম একটা পাস্তা উইথ রেড সস, একটা ফ্যামিলি পিৎজা, ডাল মাখানি, কড়াই পনির আর বাটার নান। প্রতিটা খাবারই ছিল সুস্বাদু, দুরন্ত। পাস্তার দাম ছিল 110 টাকা, ফ্যামিলি পিৎজার দাম ছিল 350 টাকা, ডাল মাখানি 100 টাকা আর কড়াই পনির 130 টাকা, আর বাটার নানের দাম ছিল প্রতিটা 30 টাকা। আমাদের সব মিলিয়ে বিল হয়েছিল 924 টাকা। প্রতিটা আইটেম এক্সেলেন্ট। এখন বাটার নান আর ডাল মাখানি খাচ্ছি, আর কড়াই পনিরটা টেস্ট করব। দারুণ সুন্দর, প্রত্যেকটা টেস্ট ভালো। হেভি, কোনো কথা হবে না, প্রত্যেকটা আইটেম দারুণ টেস্টি। শুধু রুটিটা একটু পাতলা। যারা কলকাতায় বাটার নান খেয়ে অভ্যস্ত তাদেরকে বলছি যে এখানের বাটার নান কিন্তু অনেকটাই পাতলা। গোবিন্দাসের প্রতিটা খাবার ভালো, দারুণ এনজয় করলাম ডিনারটা। আর সবচেয়ে ভালো যেটা লাগলো সেটা হচ্ছে পনির। পিৎজার ওপরে যে চিজটা ছিল সেটাও কিন্তু দুরন্ত, মানে এখানের দুধের যে কোনো প্রোডাক্টই খুব ভালো। এই পনিরটা এদের ইন্টারনাল প্রোডাক্ট, আর চিজটাও তাই, সেই জন্যই এত টেস্টি। যদি ইস্কন মায়াপুরে আসেন তাহলে কিন্তু গোবিন্দাসে অবশ্যই খাবেন। ডিনার, লাঞ্চ বা ব্রেকফাস্ট তিনটেই কিন্তু এখানে খেতে পারেন। সকালবেলা 7টায় খুলে যায় আর রাত্রিবেলা 9টা অবধি এটা খোলা থাকে। আমি শিবাজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।